শান্তি আলোচনা। পাকিস্তান এবং ওমানের মধ্যস্থতায় আগামী শনিবারে বসতে যাচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে শান্তি আলোচনা। সেই শান্তি আলোচনার মূল বিষয়গুলো নিয়ে ইতিমধ্যেই দুটি দেশই পাল্টাপাল্টি দফা উপস্থাপন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়েছে 15 দফা, তার বিপরীতে ইরান প্রস্তাব করেছে 10টি দফা। এই দফার একটার সাথে আরেকটা দফা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, এবং একটার সাথে যখন একটা শর্ত দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক ওইটার বিপরীতে আছে আবার অন্য শর্ত। কাজেই এই শান্তি আলোচনা কতটুকু সামনে যাবে এবং এই শান্তি আলোচনা নিয়ে মানুষ কতটুকু আশাবাদী, আমরা একটু খোঁজার চেষ্টা করি। সেই শান্তি আলোচনায় আর যদি একটা শান্তিপূর্ণ সমাধান না আসে এবং এই শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে এখানে যদি কোনো শান্তি চুক্তি না হয়ে একটি দীর্ঘমেয়াদী চুক্তি কিংবা সীমিত চুক্তি, আমি আবারও বলছি, শান্তি চুক্তি না হয়ে দীর্ঘমেয়াদী চুক্তি কিংবা কোনো সীমিত চুক্তি হয়, সেটা কতটুকু ফল বয়ে আনবে মধ্যপ্রাচ্যে, আমরা একটু খোঁজার চেষ্টা করি। প্রথমে এই ইরানের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে 10 দফা এবং 15 দফা, এই সবগুলো দফা ব্যাখ্যা করার দরকার নেই দর্শক। যে দফাগুলোতে দুটি পক্ষ মুখোমুখি আছে এবং যেটা নিয়ে আলোচনাটা এক জায়গায় স্টাক হয়ে যাবার সম্ভাবনা আছে, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। তারপরে ওখান থেকে উত্তরণের এবং আমাদের আশার বাণী আমরা কতটুকু দেখতে পারি, আমরা সেটা একটু আলোচনা করব। প্রথমেই যদি আসেন আপনার যুক্তরাষ্ট্রের অবস্থান, তার একটা পয়েন্টে বলছে ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ নির্মূল করা এবং হরমুজ প্রণালী স্থায়ীভাবে উন্মুক্ত রাখা, সকল প্রাথমিক ও মাধ্যমিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং শাসন ব্যবস্থা সুরক্ষা, তার প্রতিউত্তরে ইরান বলছে ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ নির্মূল করা। এখানে এই পারমাণবিক সক্ষমতায় ইরান বলছে we have no intention to develop a nuclear weapons, আমাদের আণবিক বোমা বানানোর কোনো ধরনের কোনো পরিকল্পনাও নেই। এবং একটা রিউমার আছে, আপনারা জানেন দর্শক, যখন আয়াতুল্লাহ খোমেনি ছিলেন তখন তিনি নাকি বলছিলেন পারমাণবিক বোমা বানানো হারাম। সেটা কতটুকু সত্য মিথ্যা আমরা জানি না, কারণ তিনি বলছিলেন এটা হচ্ছে মানব বিধ্বংসী একটি মরণাস্ত্র, কাজে ইরান সেদিকে হাঁটতে চায় না। সেটি হচ্ছে ধর্মীয় সেন্টিমেন্টের ব্যাপার, যেটা মূল কথা হলো। এবং হরমুজ প্রণালী স্থায়ীভাবে উন্মুক্ত রাখা, এখন হরমুজ প্রণালী স্থায়ীভাবে উন্মুক্ত রাখতে ইরান বলছে সেখানে তার উপর যে ইকোনমিক স্যাংশন আছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আছে, সেটা প্রত্যাহার করতে হবে এবং তার যে রিজিম আছে, যে সরকার আছে, তাকে কন্টিনিউয়েশনে রাখতে হবে। অর্থাৎ এই সরকারই চালিয়ে যাবে, রিজিম চেঞ্জের কোনো চিন্তা আমেরিকা করবে না। এই পয়েন্টে কি একমত হবে? ইরান বলছে পারমাণবিক অস্ত্র বানাবে না, তবে তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণে বাধা দেওয়া যাবে না। কারণ সে বলছে তার সেই ইউরেনিয়ামকে সে শান্তিপূর্ণ উপায়ে তার বৈদ্যুতিক বা জ্বালানি খাতে উৎপাদনের জন্য তারা ব্যবহার করছে। আর আমেরিকা বলছে সেখানে আনকন্ডিশনালি সব ধরনের ইউরেনিয়াম কি করতে হবে, বাজেয়াপ্ত করে ফেলতে হবে। এখানেই আলোচনাটা হয়তোবা থেমে যেতে পারে। দ্বিতীয় পয়েন্টে আসেন, পারমাণবিক ইস্যুতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ, আমি এটা বললাম দর্শক, এবং মজুতকৃত ইউরেনিয়াম ধ্বংস, স্থানান্তর, পারমাণবিক শক্তি অর্জনের অধিকার বজায় রাখা। অর্থাৎ ইরান বলছে তার অধিকার বজায় রাখতে হবে, যদিও সে সেটা করবে না। অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধ সে করবে, তার শান্তিপূর্ণ জ্বালানি উৎপাদনের কাজে সে এটা ব্যবহার করবে। আসেন হরমুজ প্রণালী, আন্তর্জাতিক স্থলপথ হিসাবে অবাধ যাতায়াত নিশ্চিত করা, প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখা এবং জাহাজ চলাচলের জন্য ট্রানজিট ফি শিপ প্রতি $2 মিলিয়ন দাবি করেছে ইরান। আমেরিকা বলছে যে হরমুজ প্রণালীতে উইদাউট এনি কস্ট অবাধে তার তেলবাহী জাহাজ চলাচল করতে পারবে। হোয়ারেজ আগে কিন্তু এটা এইভাবে ছিল, কিন্তু এই যুদ্ধের পরের পরিস্থিতিতে ইরান ডিমান্ড করছে যে পার জাহাজ প্রতি তাকে $2 মিলিয়ন দিতে হবে।
আমেরিকা বলছে তারপরে আঞ্চলিক প্রভাব মধ্যপ্রাচ্যে ইরানের ছায়াসঙ্গী গোষ্ঠীগত মদদ বন্ধ করা। এইখানেই লাগবে আরেকটা খটকা, যেমন তার সমর্থন পুষ্ট হচ্ছে হিজবুল্লাহ, আবার ওইদিকে হুতি বিদ্রোহীরা। এখন প্রশ্নটা হচ্ছে হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহীদের প্রয়োজনটা কেন? ইরান হয়তো যুক্তি দেখাবে যে যেহেতু এই গোষ্ঠীগুলো ইসরায়েলের অবৈধ অ্যানেক্সেশন বা অবৈধ বসতি স্থাপন তার সীমানা বৃদ্ধিকরণের কাজে তারা বাধা দিচ্ছে, কাজেই এই বিদ্রোহী গোষ্ঠীগুলার প্রয়োজন আছে। এখানেই চলে আসবে স্বাধীন প্যালেস্টাইন বা দ্বিজাতিতত্ত্বের যে সমাধানের কথা, অর্থাৎ দুটি ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র গঠনের মাধ্যমে স্থায়ী শান্তি চুক্তি। সহজ কথা, কারণ এন্ড অফ দ্য ডে এই মিডল ইস্টের যত ওয়ার, যত যুদ্ধ, সব কিছুর মূলে রয়েছে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন। এটা আমাদেরকে মনে রাখতে হবে। মধ্যপ্রাচ্য থেকে তারপরে এটার বিপরীতে তাও হয়তোবা ইরান রাজি হবে তার যে আঞ্চলিক যে গোষ্ঠীগুলো আছে তাদের কাছকে নিরস্ত্রীকরণ করা বা কার্যক্রম বন্ধ করা, যদি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার এবং মিত্রদের উপর হামলা বন্ধ করে। এটি আমেরিকা কোনোভাবেই মেনে নেবে না। আমি আবারও বলছি দর্শক, 15টা দফা ছিল আমেরিকার এবং 10টা ছিল ইরানের। এর মধ্যে যেগুলোতে সবচেয়ে বেশি কন্ট্রাডিক্টরি এবং কোনো সলিউশনে আসা সম্ভব নয় বলে আমি মনে করছি, আমি সেগুলো নিয়ে আলোচনা করছি মূলত। তারপরে আসেন ক্ষতিপূরণ। কোনো আর্থিক ক্ষতিপূরণ দিতে নারাজ আমেরিকা, বরং ইরানকে সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ করতে হবে। যুদ্ধের আর ইরান বলছে যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য মার্কিন ও ইসরায়েলি হামলার ক্ষতিপূরণ এবং ফ্রিজ করা অর্থ ফেরত। এখানে একটু বলি, সন্ত্রাসবাদে আমেরিকা বলছে ইরান অর্থায়ন করছে, অর্থাৎ তারা বলতে চাচ্ছে হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহীরা তাদেরকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে তারা আখ্যায়িত করেছে এবং তাদেরকে অর্থ দিচ্ছে ইরান। এটা বন্ধ করতে হবে। আবার ইরান বলছে যে যুদ্ধে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তাদেরকে দিতে হবে ইরানের, এবং বিকজ যুদ্ধটা যেহেতু শুরু করেছে আগে আমেরিকা এবং ইসরায়েল, এবং তাদের যে ফ্রিজ করা অর্থ আছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন জায়গায়, এই অর্থগুলোকে ছাড় দিতে হবে, ইরানের কাছে ফেরত দিতে হবে। সেই ফ্রিজ করা অর্থ হয়তোবা ছাড় দিতে পারে, কিন্তু ক্ষতিপূরণ দেবে বলে আমি মনে করছি না। এখানেও আলোচনাটা স্টাক হয়ে যাবার সম্ভাবনা আছে। যাই হোক দর্শক, তার মানে এই আমি পরে আসছি সফল হওয়ার সম্ভাবনাটা কতটুকু এবং কীভাবে হতে পারে, আমি সেই আলোচনায় পরে আসছি। তার মানে এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলোতে আলোচনা এক জায়গায় হয়তোবা স্টাক হয়ে যাবে, এবং এটার সলিউশনটা কি হবে সেটা নির্ভর করবে দুই পক্ষই কতটুকু আন্তরিক এটার একটা শান্তিপূর্ণ সমাধানে বা শান্তিপূর্ণ একটা শান্তি চুক্তিতে পৌঁছতে। এখন সম্ভব হওয়ার সম্ভাবনাটা কতটুকু আমরা দেখি। ইতিবাচক দিক যদি আমি বলি, প্রথমে এটা সফল হতে পারে যে কারণে অর্থনৈতিক চাপ। যুদ্ধের ফলে ইরানের অর্থনীতি চরম বিপর্যয়, এবং ইরানের অর্থনৈতিক বিপর্যয়ের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ঋণের বোঝা প্রায় $3 ট্রিলিয়ন উপরে চলে গিয়েছে। সেই ক্ষেত্রে শুধু যে ইরান এবং আমেরিকাই চাপের উপরে আছে তা কিন্তু নয়। এই যুদ্ধের ফলে হরমুজ প্রণালী যে তেলবাহী জাহাজ চলাচল করতে না পারার কারণে সারা বিশ্ব অর্থনীতি এক ধরনের ডিভালুয়েশনের তাকে যাচ্ছে, ডাউনওয়ার্ড হচ্ছে, যার ফলে তেলের দাম বেড়ে যাচ্ছে, মর্গেজ ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে, বাড়ির দাম ফল করছে, এবং টোটালি পুরো ইকোনমিক সিস্টেমটাই আপনারা জানেন যে তেলের উপর বা জ্বালানির উপর নির্ভরশীল, যার ফলে পুরো অর্থনৈতিক সিস্টেমটাই এক ধরনের ডিগ্রেডেড হওয়ার সম্ভাবনা রয়েছে পুরো পৃথিবী জুড়ে, যার ফলে চাপ সব দিক থেকে আছে, এবং এটার একটা শান্তিপূর্ণ সমাধান সব পক্ষই চাইবে। ট্রাম্পের ডিল মেকার এই ইমেজ, ট্রাম্প হয়তো বলতে পারেন যে তিনি পিস ডিল করতে পারেন, কিন্তু তিনি কোনো বড় সফলতা দেখাতে পারবেন বলে আমি মনে করছি না। নেতিবাচক দিক কেন ব্যর্থ হতে পারে? ইরানের 10 দফার মধ্যে মার্কিন সৈন্য প্রত্যাহার এবং হরমুজ প্রণালীতে টুল আদায়ের মতো বিষয়গুলো যুক্তরাষ্ট্রের জন্য এক ধরনের অপমানজনক এবং মেনে নেওয়া খুব কঠিন হবে বলে আমরা মনে করছি। সে কারণে আলোচনাটা এই জায়গায় মেইনলি থামবে যে মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন আপনার বেস সরিয়ে নেওয়া এবং হরমুজ প্রণালী থেকে টুল আদায়, এবং ইসরায়েল। এখানে ইসরায়েল যদি এই আলোচনায় কোনো একটা পৌঁছেও
আমি বলছি আমেরিকা এবং ইরানের মধ্যে, আবার যদি ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখে হেজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করার জন্য, তাহলেও শান্তি আলোচনা ব্যস্ত যাওয়ার সম্ভাবনা আছে। বিশ্বস্ততার অভাব, সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বস্ততা। বিকজ আপনারা জানেন যে আগে 6 জাতিকে নিয়ে ইরানের সাথে নিউক্লিয়ার ডিল হয়েছিল। সেই ডিল অনুযায়ী ইরানও এগ্রি করেছিল যে তারা নিউক্লিয়ার ওয়েপেন কখনো বানাবে না, কিংবা নিউক্লিয়ার ওয়েপেন বানানোর জন্য যে পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করতে হয় তারা ওই লেভেলে যাবে না, তারা সবসময় ওইটার নিচের লেভেলে থাকবে, এবং ইরান সেভাবেই চলে আসছিল। কিন্তু ইসরায়েলের চাপে, এবং বিশেষ করে ইসরায়েলের সেই যে তাদের বৃহত্তর ইসরায়েল গঠনের পরিকল্পনা বলুন আর যেটাই বলুন, সেটার কারণে হয়তোবা ইসরায়েল আপনার ট্রাম্পকে ম্যানেজ করে এই যুদ্ধটা শুরু করেছে, যার ফলে সেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সেই যে পারমাণবিক চুক্তিতে আপনার ইরান স্বাক্ষর করেছিল, সেই চুক্তির পরেও যখন তার উপর গত বছর জুন মাসে আক্রমণ হলো, আবার 9 মাস পরে আবার তার উপর আক্রমণ হলো, এখানে একটা বিশ্বস্ততার ব্যাপার আছে যে আমরা যে চুক্তি করলাম সেই চুক্তি অনুযায়ী আমেরিকা যে স্থির থাকবে, এই জন্য তাদেরকে সেই শান্তি চুক্তিতে সুস্পষ্ট লিখিত রাখতে হবে যে তারা রেজিম চেঞ্জের চিন্তা করবে না, এক। দ্বিতীয়ত হচ্ছে তারা যখন তখন ইরানের উপর আর আক্রমণ করবে না, যেটা অলমোস্ট ইন মাই অপিনিয়ন ইজ ইম্পসিবল এই ধরনের একটা ডিলে পৌঁছা। এখন আসেন তাহলে কি হতে পারে। ক্ষুদ্র আশার আলো আমরা যদি দেখি, সেটা হচ্ছে যে আগামী শনিবারে যে শান্তি আলোচনা পাকিস্তান ওমানের মধ্যস্থতায় শুরু হচ্ছে, সেখানে পুরোপুরিভাবে স্থায়ী শান্তি চুক্তি না হলেও একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি চুক্তি হতে পারে, এবং একটা লিমিটেড চুক্তিও হতে পারে, বা সীমিত চুক্তি আমি এটার নাম দিয়েছি। যে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি, এখন তো 2 সপ্তাহ আছে, হয়তো বা দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি হতে পারে অথবা সীমিত চুক্তি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই দীর্ঘমেয়াদী যদি যুদ্ধবিরতি চুক্তি হয়, তাহলে সেখানে ইসরায়েল বা আমেরিকা তো তার অস্ত্র ভান্ডার তার আছেই, শক্তি আছে। ইসরায়েল হয়তো কি করবে, তার আরও অস্ত্র মজুত করবে, এবং যখন তার সুবিধাজনক সময় মনে করবে তখন আবার তারা কোনো এক সময় ইরানের উপর আক্রমণ করে বসতে পারে। সেই কারণেই ইরান বারবার চাচ্ছে যে তার উপর আর আক্রমণ হবে না, সেই নিশ্চয়তা সে চাচ্ছে। এবং সর্বোপরি ইরান চাচ্ছে উইথ মিউচুয়াল রেসপেক্ট। এবং দিন শেষে আমি শেষ করবো এটা বলে, যতই শান্তি চুক্তি হোক, দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি হোক, সীমিত চুক্তি হোক, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য যতদিন পর্যন্ত দ্বিজাতিতত্ত্ব কিংবা ইসরায়েল এবং প্যালেস্টাইন নামক 2টি স্বাধীন রাষ্ট্র গঠিত না হবে, ততদিন পর্যন্ত ইসরায়েল একের পর এক তার ভূমি বাড়াতেই থাকবে, এবং প্যালেস্টাইনদের উপর যখনই নির্যাতন আসবে, আলটিমেটলি মধ্যপ্রাচ্য অশান্ত হয়ে উঠবে। আমরা সেই অশান্ত মধ্যপ্রাচ্য নয়, শান্ত মধ্যপ্রাচ্য চাই, এবং সর্বোপরি একের প্রতি অন্যের সীমানা এবং সার্বভৌমত্বের যে রেসপেক্টটা, সেটা রেখেই প্রতিটি দেশই তার পররাষ্ট্রনীতি পরিচালনা করবে, আমরা সেই প্রত্যাশাই করছি। আজ এই পর্যন্ত।